আমি নাদিয়া হক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। আমাদের আড্ডার টপিকটা আজকে আমাদের সবার জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি রিলেটেড। টপিকটা কি সেটা আমি বলবো, তার আগে জানিয়ে দিই আমাদের স্টুডিওতে আজকে দুজন নয় 3জন বন্ধু আছেন এবং ওনাদের সম্পর্কটা হলো ওনারা বোন, 3জনই বোন। সো আমি পরিচয় করিয়ে দিচ্ছি কারা আছেন আমাদের সাথে, তারপরে আমি টপিকটা বলছি। আমাদের সাথে আছেন সাবরিনা সাবা, সঙ্গীত শিল্পী ও সিইও লা ফেস্টিভা। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেকদিন পরে প্রোগ্রামটাতে আসতে পেরে অনেক ভালো লাগছে। চমৎকার। এবং তার পাশেই আছেন আফসানা হক সাকি, শিক্ষার্থী ও সিএমও লা ফেস্টিভা। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোনদের সাথে আসতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ছোটবেলায় যাওয়া হতো আপুর সাথে, কিন্তু এখন অনেক বছর পরে আর কি আপুর সাথে আসা হলো। বাহ, চমৎকার। এবং একেবারে শেষের দিকে আছেন তাসফিয়া উদ্দিন জেবা, শিক্ষার্থী ও সিওও লা ফেস্টিভা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি সবার ছোট না? জি জি। আচ্ছা, কাজিন সিস্টার, রাইট? Yes. সো আজকাল অবশ্য কাজিন এবং নিজের বোন, হ্যাঁ, সবগুলাই কিন্তু মিলেমিশে একাকার, তাই না? কে কাজিন, কে আপন বোন, এরকম কিচ্ছু যায় আসে না। এবং যখন সবাই একসাথে থাকে খুব মজা লাগে। সো আজকে যে টপিকটা, এই টপিকটা নিয়ে আড্ডা দিতে কিন্তু আমাদের খুব ভালো লাগবে, কারণ খুব রিলেটেড টপিক নারীদের সাথে। আমি বলে দিই আজকে আমাদের টপিক কি। আমাদের টপিক হলো নারীর কর্মজীবন, অগ্রগতি ও বাধা। বেশিরভাগ সময় দেখা যায় আমরা বেশিরভাগ ফ্যামিলিতে আসলে অনেক নারী আজকাল শুধু ঘর সামলাচ্ছেন না, বিজনেসও করছেন, আবার চাকরিও করছেন। তো সব কিছু একসাথে করার যে শক্তি, অদম্য শক্তি, এটা নারীর কিন্তু আছে। এখানে আবার কিছু বাধাও চলে আসে, অনেক কিছুই চলে আসে। যেহেতু নারী তো কিছু কিছু ক্ষেত্রে বাধা পাবেই, কিন্তু সব বাধা পেরিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আশা করি এগিয়ে যেতে পারবো। এই টপিক নিয়ে আড্ডা দিতে হলে কি করতে হবে? জুমে চলে আসতে হবে। জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। দেরি করবেন না, তাড়াতাড়ি চলে আসবেন। আচ্ছা আপু, আগে আপনার কাছে যাই। যেহেতু সঙ্গীত শিল্পী, আমরা আপনার কাছ থেকে গান তো শুনবো, তার আগে একটু জানতে চাই আপনাদের এই যে লা ফেস্টিভা, এই প্রতিষ্ঠান নিয়ে মানে একটা পেজ আছে বলেছিলেন, তাই একটু শুনতে চাই। বেসিক্যালি এটা আসলে আমরা যেহেতু ছোটোবেলা থেকেই আমাদের 3জনই ভিকারুন্নেসা স্কুল থেকে পড়াশোনা করেছি, তো আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি বা আর্টের ব্যাপারগুলো সবসময় কাজ করতো। তো আমরা যার যার অবস্থান থেকে আসলে ভালো রেজাল্ট করে এসেছিলাম। তো দেখা গেছে যে কোনো একটা আর্টিস্টিক কোনো একটা কাজ কিংবা আমরা একসাথে বসে বসে করতাম। তো হঠাৎ করে আমাদের মাথায় প্ল্যান আসলো যে ও হচ্ছে ওর বেবি শাওয়ার ছিল। তো এর মধ্যে আমাকে ফোন দিল যে কিভাবে কি করা যায়। তো আমি বললাম যে সারপ্রাইজ দেওয়ার প্ল্যানটা ছিল যে আমি জানবো না ওরা কিভাবে সারপ্রাইজ দিচ্ছে। পরে তো যে দেখি যে একটা দারুণ দারুণ প্ল্যান করছে দুজন মিলে, একদম মানে কেউ বুঝবে না যে কোনো প্ল্যানার দিয়ে করা নাই। এত সুন্দর ওখান থেকে স্টার্ট। তারপরের ধাপটাই হচ্ছে, তখন তো আমি জানতাম না। এর পরের বারে হচ্ছে আমার বাচ্চা যখন 1 বছর, ফার্স্ট বার্থডেটা, তখন ফার্স্ট বার্থডে করার সময় আমরা সবাই একসাথে বসে তখন ভাবতেছি যে তার থেকেও আরো বেশি সুন্দর হয়েছে। তো ভাবলাম যে আমরা দুষ্টামি করতেছিলাম যে একটা পেজ না খুলেই ফেলা যায়, এত সুন্দর কাজ হচ্ছে, একটা খুলেই ফেলি আপু, চল একটা খুলেই ফেলি। মানে এই যে নিজেদের জন্য প্ল্যান করতে করতে, তাই না? যখন মানে অনেক সুন্দর একটা প্ল্যানিং হয়ে গেছে ও বেবি বার্থডেতে, তখন সবাই মানে যারা ইনভাইটেড গেস্ট ছিল এবং ওই রেস্টুরেন্টটাতে অনেক অনেক গেস্ট ছিল, বাইরের অনেক গেস্ট ছিল। তো এসে বলছে যে আচ্ছা আপনারা কোন প্ল্যানার দিয়ে করেছেন, আমাদেরকে একটু পেজটা দেওয়া যাবে? তখন থেকে আর কি, তখন থেকে পেজটা খুললাম না কেন, অনেক রিগ্রেট কাজ করছে। আমরা তখন তাকাতাকি করছি যে আচ্ছা কি বলবো এখন, কি বুদ্ধি করে কারো নাম্বার দিয়ে দিলেই তো হয়ে যায়। তখন আমার নাম্বারটা দিয়েছি। তখন থেকে আসলে ইন্সপিরেশনটা নেওয়া আর কি, যে ঠিক আছে তাহলে 3জনে মিলে স্টার্ট করি এটা। আবার কেউ যদি চাই যে গান হবে, তাহলে উনি বলবেন হ্যাঁ আমাদের আছে। এমনকি আমার কাজিন ব্রাদার, ও অনেক সুন্দর ফটোগ্রাফি পারে।
তো দেখা যায় যখন ফটোগ্রাফার সেটাও ম্যানেজ হয়ে আমাদের যায়। কিন্তু বেকারও আছে, এই যে হ্যাঁ, ভেরি গুড বেকার, অনেক হ্যাঁ অনেক ও order কেক আসে, ওর খুব জন্য ভালো আমাদের বানাতে পারে, ঘরের বাইরে যেতে দিব না, একটা ব্যাপার আর কি, যে সব ধরনের ক্রিয়েটিভিটি। যে অর্ডারটা আসবে ঘর থেকেই কিন্তু হতে হবে, ঘরের বাইরে থেকে একদম কাউকেই নিব না, আমরাই, তাই না? না, এটা তো একদিকে ভালো। কেমন লাগে যখন একসাথে এই যে মানে বোনরা যখন কাজ করেন, বা এই যে কাজিন ব্রাদারের কথা বলছেন, যখন সবাই একসাথে একটা জায়গায় একটা ইভেন্টের জন্য কাজ করে, কেমন লাগে? এটা আসলে আমাদের বন্ডিংটা সবচেয়ে ভালো। তো এদিক থেকে আমরা বলবো যে আমরা খুবই লাকি যে আমাদের বন্ডিংটা এত ভালো। কাজের ক্ষেত্রেও ঠিক এটা হয়, তবে হ্যাঁ আমাদের নিজেদের মধ্যে আবার মাঝে মাঝে প্ল্যানিং নিয়ে ঝগড়া কিন্তু হয়ে যায়। ওটা হয়ে যায় স্বাভাবিক। একদম। খুব, হ্যাঁ, এই জন্য খুব আমরা হয়ে একটা যায়। কনক্লুশনে আসছি যে এখন থেকে যেই মতামতের ভোট বেশি ওই মতামতই অ্যাকসেপ্ট করা এটাই হবে। ভালো। অনেক সময় থাকে না যে কালার প্যালেট, হ্যাঁ কেউ একজন হয়তো বলছে আচ্ছা ব্লুর সাথে ইয়েলোটা একটু ভালো যায়, আবার কেউ বলছে না গ্রেটা মনে হয় দিলে প্রোগ্রামে হয়, ইচ প্রোগ্রামে এখান থেকে আমি আগে সারেন্ডার করে ফেলি, আমি যে যেহেতু আমি সিও, ঠিক আছে তোমরা যেটা করবে আমি ওটা মেনে নিব। আগেই সারেন্ডার হয়ে যান। আগে সারেন্ডার হয়েছে, না একদিকে ভালো ওই ছোটদেরকে একটু সুযোগ হ্যাঁ দিতে আর কি। ওটাই। হ্যাঁ, আচ্ছা আমি আপনার কাছে আসি। শুনলাম মানে আমরা যখন শুরু করব তার আগেই শুনলাম আপনি নাকি চলে যাচ্ছেন। তো এই যে এখানে, হ্যাঁ এই পুরো বিষয়টাতে আপনি তো চলে যাচ্ছেন, ওখান থেকে কি কাজ করা সম্ভব? হ্যাঁ অবশ্যই। যেমন হচ্ছে যখন একটা ক্লায়েন্ট নক দিচ্ছে যে আমি এই থিমের ব্যাপারে এটা জানতে চাচ্ছি বা এই ডিজাইনটা কিভাবে আমি করতে পারি, তখন হচ্ছে আমরা তিনজন মিলে অবভিয়াসলি ওখান থেকে চ্যাটিং করে বা কলে ওটাকে ফিক্স করতে পারবো যে এরকম করে করলে ভালো, মানে প্ল্যানিংটা আমি করে দিতে পারবো ওখান থেকে ইনশাল্লাহ। আচ্ছা। অ্যান্ড বাকি কাজটা তো আপুদেরই করতে হবে। অ্যান্ড অলরেডি এটার জন্য আমরা মানে এক্সট্রা যে মেম্বার আছে ওদেরকে ট্রেন আপ করছি যে আমার জায়গাটা যাতে ওরা ফিল আপ করতে এবং পারে। আমরা কিন্তু আমাদের যখন ফার্স্ট আমরা স্টার্ট করেছি, আমাদের মানে পিওভি ছিল এরকম যে আমরা এক্স্যাক্টলি নারী উদ্যোক্তা, যেহেতু আমরা নারীদেরকে নিয়ে কাজ করবো, আমাদের ওয়ার্কাররা সবাই নারী, বাকি আরো 4 জন যে আছে তারা হচ্ছে ফিমেল আর কি। তো এই জন্য এই প্রতিবন্ধকতার বিষয়টা ঠিক এখান থেকে আসে। অনেকেই যখন দেখে যে ও মেয়েরা কাজ করতেছে, ওরা কি আর করবে, খুব একটা মানে ক্লায়েন্ট অনেক সময় কনফিউশন থাকে যে হবে আসলে পারবে। হ্যাঁ, অলওয়েজ এসে আজ করে আপনাদের কোনো ছেলে নাই ওয়ার্ক করে? আপনারা কি দৌড়াতে পার? কারণ আমি মনে করি যে অনেক ডেকোরেশনের তো অনেক কিছু কিনতে হয় না আপনাদের, বা যা হায়ার করেন তা তো আছেই। সো এমন জায়গায় কিন্তু যেতে হয়, আই নো দ্যাট, এমন জায়গায় যেতে হয় যেখানে হয়তো ক্লায়েন্ট মানে ওরা কি পারবে অ্যাকচুয়ালি, ওই কনফিডেন্টটা মনে হয় আসে না। আমাদের প্রাইমারি মিটিং এর এই জিনিসটা হয় অনেক ক্ষেত্রে। এইটা আমরা বলতে পারি আপনার মানে অগ্রগতিতে এই যে বাধা, হ্যাঁ প্রথম চিন্তা করা মেয়ে। এবং সবচেয়ে বড় ব্যাপারটা আমরা যেটা কাজ করার ক্ষেত্রে মানে খেয়াল করলাম যে অনেক ক্ষেত্রে মেয়েদের বাধা। মেয়েরা আসলে কিছু আছে যারা কিনা হচ্ছে প্যাট্রিয়টিক ফ্যামিলি যারা বিলং করছে, তো তাদের কাছ থেকে আসলে মেইনলি এই যে কনফিউশন এটা প্রথম আসে আর কি। কিন্তু যারা ওয়ার্কিং লেডি তারা কিন্তু আবার আমাদেরকে খুব ইন্সপায়ার করে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মোস্ট অফ দ্য টাইম আসলে মেয়েরাই মেয়েদের বাধা সম্মুখীন। হ্যাঁ, এটা আমি আপুকেও মানে সাকি আপু আপনাকেও জিজ্ঞেস করতে চাই, যখন হচ্ছেন ওনারা আপনাকে সারপ্রাইজ দিয়েছিলেন, হ্যাঁ তখন আপনার প্রথমে কি মনে হয়েছিল যে এগুলো কারা করেছে, বা কোনো ইভেন্ট প্ল্যানার দিয়ে করানো হয়েছে কিনা, ফিলিংসটা কি ছিল? ও এমনিতে অনেক ক্রিয়েটিভ, আমি জানি। ওর পুরো বাসার হচ্ছে এভরি ওয়াল, ইচ অ্যান্ড এভরি ওয়ালে ওর আর্ট করা। রিয়েলি? হ্যাঁ, আপনার বাসা দেখাও। খুবই সুন্দর। ওটার সাথে ম্যাচ করে সব ফার্নিচার ওর সব পছন্দের। ইন্টেরিয়র ডিজাইনার পড়তেই যাচ্ছে, ইন্টেরিয়র ডিজাইনিং পড়তেই সে যাচ্ছে বাইরে। অল দ্য বেস্ট। তো ওর আমি ভাবতেছিলাম যে যাব, বাট এইভাবে এত সুন্দর করে ও যে প্ল্যানটা সাজায় রাখবে সেটা আমি ভাবতে পারিনি যে এত সুন্দর কাজ হবে। কোনো থিম ছিল মানে? হ্যাঁ, আমার ফেভারিট কালার দিয়ে ওরা থিমটা তখন। কি আপনার ফেভারিট কালার? পার্পল। ও আপনার জন্যই। ও আমাদের কিন্তু মেইন আমাদের যে
আমরা যখন লোগো বানাচ্ছিলাম আমরা নিজেদের লোগো নিজেরাই তৈরি করেছিলাম। আমরা নিজেদের লোগো নিজে তৈরি করেছি, তারপর হচ্ছে ভিজিটিং কার্ড সবকিছু একদম মানে সব ডিজাইনগুলো আপনারা করেছেন? ওয়াও, চমৎকার। ও আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়ছে আহসানুল্লাহতে, তো ওখান থেকে গ্রাফিক্স ডিজাইনটা ওখান থেকে শিখে ফেলা। তো ভাবলাম যে আমাদের কার্ড আমরা কেন করব না, তখন ভাবলাম মানে আমাদের দেশে বেশিরভাগ সময় দেখা যায় হয়তো এক ডিপার্টমেন্টে পড়ে চাকরি করছে, মানে পুরো উল্টা। এই যে আমি হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি নর্থ সাউথ থেকে যখন মানে শেষ করলাম, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমার মনে হচ্ছিল আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটিতে একটু যদি মানে কালচারাল একটা ডিপার্টমেন্ট থাকতো কত ভালো হতো। তো গান করে আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি, ব্যাপারটা একটু কেমন। আচ্ছা, আমিও যাই হোক, মানে হ্যাঁ ব্যাপারগুলো হচ্ছে এরকম। আমাদের দেশে দেখা যায় ব্যাংকার, হ্যাঁ তার ব্যাকগ্রাউন্ড কি অনেক অনেক আছে। আমার নিজের ফ্রেন্ডস আছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে পাশ করে এখন ব্যাংকার বড় পোস্টে আছে, এবং বিবিএ ডিপার্টমেন্টে মানে ছেলেপুলে বলছিল আমরা আর ব্যাংকে যাব না, কেন তোমরাই দখল করে নিয়েছো। তো এই যে আপনার পড়াশোনাটা এখানে কাজে লেগেছে, তাই না? এটা তো একটা ব্লেসিং। এরপরে থেকে আর কি আমাদের ওয়েলকাম বোর্ড সব ডিজাইন আমারই করা হয়। বাহ, চমৎকার। সো আপনার ইউনিভার্সিটির যে ফ্রেন্ড সার্কেল আছে, হ্যাঁ এখনো তো পড়াশোনা করছেন মনে হয়, ওরা এসে বলেন একটু ডিজাইন করে দিবি এই সেই, তো ফ্রিতে কি কাউকে কিছু করে দেন? ফ্রিতে না, ওদের জন্য বলি যে আমি তো একা নাই, এখানে তো অনেক ওয়ার্কাররাও কাজ করবে, তো তোর হচ্ছে যতটুকু হচ্ছে এর মধ্যে আসে তোর খরচ, হ্যাঁ কস্টিংটা তোর দিতে হবে, এভাবে করে বলে দেই। বাহ, এরকমই আমার মতে করা উচিত। হ্যাঁ সেটাই। সো এই যে একটা প্ল্যান মাথায় এসেছিল, ডেকোরেশন এই সব দেখে বা সবকিছু, তারপরে বললেন যে এরকম কিছু একটা করব, ফ্যামিলি কতটুকু সাপোর্ট করেছিল আপনার কাছ থেকে শুনতে চাই। যদি ফ্যামিলির কথা এখানে আসে, তাদের কন্ট্রিবিউশনটা পুরো 100-এ 100, কারণ আমি তো ওদের কাজিন সিস্টার, কিন্তু তাও ওদের বাবা মা মানে আমার খালামণি অ্যান্ড খালু অ্যান্ড আমার আব্বু আম্মু মানে প্রচুর সাপোর্টিভ, যে এটা করছো, রাত হয়ে যাচ্ছে অনেক সময়, ওখান থেকে আমাদেরকে নিয়ে আসা বাসায়, বা হচ্ছে কি লাগবে, কিভাবে হেল্প করতে পারি, এভরিথিংয়ে তারা অলওয়েজ হেল্প করে, অলওয়েজ, এন্ড অলওয়েজ ইন্সপায়ার করে যে আগাও, আচ্ছা ঠিক আছে সুন্দর হচ্ছে তো আগাও। এইটা খুব বেশি ইম্পর্টেন্ট এগিয়ে যাওয়ার জন্য, তাই না? আমরা আরো গল্প করব, একটা বিরতির সময় হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি থেকে এসে কিন্তু আমরা একটা সুন্দর গান শুনবো। সো কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও ফিরে এলাম আমাদের আড্ডায়। আড্ডা অনেক অনেক জমে গেছে, কারণ আমাদের জন্য মানে নারীদের জন্য এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আপনারা যারা আড্ডা দিতে চান জুমে চলে আসবেন, জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা আপু, সঙ্গীত শিল্পী, পাশাপাশি বিজনেসও করছেন, হ্যাঁ তো সঙ্গীতের সাথে কত বছর বয়স থেকে অ্যাকচুয়ালি যুক্ত হয়েছেন? একদম মানে হাতে খড়ি কখন থেকে? 3 বছর বয়স যখন, তখন থেকে। একদম। আচ্ছা হ্যাঁ, একটু শুনতে চাই। তখন আসলে আম্মু আব্বুর খুব ইচ্ছা ছিল যে তারা গান শিখতে যেত, সাথে আমি একটু যেতাম। তো আম্মু যখন গান করতো মানে শিখতো, তখন ওটা আমি নিজে আগে শিখে ফেলতাম। বাসায় এসে যখন দেখছি যে গুনগুন করছি, তখন বললো যে ঠিক আছে ওকে তাহলে গানের স্কুলে ভর্তি করে দেওয়া হোক। আচ্ছা, তো এরপর আর কি প্রাইমারি শুরু হলো আর কি, ভিকারুন্নিসা ভর্তি হলাম, তখনও গান চলছে, শিখছি। এরপর শিশু একাডেমিতে ভর্তি হলাম, তারপর ছায়ানটে ভর্তি হলাম। দেন 2010-এ একটা রিয়েলিটি শো ছিল, এনটিভিতে রিয়েলিটি শো মার্কস অলরাউন্ডার। এটা স্কুল ভিত্তিক প্রতিভা যাচাই একটা অনুষ্ঠান ছিল, রিয়েলিটি শো ছিল। তো সেখানে আমার হাইয়েস্ট মার্ক পাওয়ার পরেও থার্ড রানার্স আপ হয়ে মানে এলিমিনেশন নিয়ে মানে চলে গেছিলাম। ওই যে ভোটে? হ্যাঁ ভোটে। তো এই ব্যাপারটা আমার কাছে খুব খারাপ লেগেছিল ডেফিনেটলি, কারণ যতই ভোটিং হোক জাজদের একটা মার্কস থাকে, যদি কেউ হাইয়েস্ট পেয়ে থাকে আমার মনে হয় না যে এলিমিনেটেড হওয়া সেখানে মানে সঠিক কোনো বিষয়। তো এই যে একটা জেদ তখন কাজে লাগলো যে এনিহাও যেটাই করি আমি লাইফের বেস্টটাই করব, এবং আমার কাছে মনে হয়েছে তখন তো মার্কস অলরাউন্ডার মানে অলরাউন্ডার, সব কিছুতেই পারদর্শী, নাচ গান ছবি আঁকা
তো আমার কাছে মনে হচ্ছে যে যেটা আমার বেস্ট, আমার গান, আমার ভালোবাসার জায়গা, আমি সেখানে আর ভালো কিছু করব। চমৎকার। তখন থেকে আসলে একটা গান শুনে ফেলি আমরা। আচ্ছা, তো আমার আপনার ভালোবাসার জায়গা যেহেতু আমাদেরও ভালো লাগে গান। তো ওখানে অডিয়েন্স থেকে বলছিল আমার নিজের একটা গান গাইতে, পৃথিবী অনেক বড়, এই গানটাই করছি। এটা 2013 সালে আমার ফার্স্ট সোলো অ্যালবাম রিলিজ হয়েছিল অনলি সাবা, সেখান থেকে একটা গান। পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, পৃথিবী অনেক বড় যদি বিশ্বাস করো, হৃদয় আমার আরো বড় হোক না জীবন ক্ষুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র, তোমার ভালোবাসার এক ফোঁটা জল এক মহাসমুদ্র। বাহ, চমৎকার চমৎকার। আপনার কণ্ঠ অনেক বেশি সুন্দর এবং আমরা আরো যদি সময় পাই আরো গান শুনবো। আচ্ছা, বোনের গান হ্যাঁ কেমন লাগে? সত্যি কথা বলবেন। সত্যি 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 বলার আগে হেসে দিচ্ছি। আমরা অলওয়েজ ওকে অনেস্ট ওপিনিয়ন দেওয়ার ট্রাই করি। হ্যাঁ, সেটাই। আজকে তোমারটা ভালো হয়েছে, তার মানে হ্যাঁ আজকেটা সত্যিই ভালো হয়েছে, এটা 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 আমরা তো বুঝি, যেহেতু একসাথে থাকি, গান তার থেকেও আমরা শেখা হয়ে গেছে অলরেডি। বাহ, চমৎকার। হ্যাঁ, ও কোথায় নোট লাগছে কোথায় লাগছে না। আবার একটা মজার ব্যাপার হচ্ছে, ও যখন লাইভ প্রোগ্রামগুলো করে, হ্যাঁ হ্যাঁ, তো লাইভে ও হচ্ছে ওর ফোনটা এখানে রাখে, ফোনটা এখানে রেখে টেক্সট করে, সাকি ঠিক যাচ্ছে গানটা। আমি আমি ফার্স্টে যখন দেখছি আমি জিজ্ঞেস করতেছি কে আপনি। এটা হয়েছে নাম্বার সেভ করা না। আমি তারপর টিভিতে দেখছি ও হাসতেছে আমার টেক্সটটা পড়ে। তার মানে যে আমি তখন বুঝলাম যে না আপু, আমি বলি আপু অনেক ভালো গাচ্ছিস, ঠিক আছে ঠিক আছে ঠিক যাচ্ছে ঠিক যাচ্ছে। মানে ও মনে করছে দরকার নাই, ও মনে করেছে যে আমি অন্য কারো হাতে, মানে অন্য হাতে ফোন দিয়ে রাখছি। ও আচ্ছা, বাহ, খুব মজা। তো আসলে মানে বোনরা থাকলে না খুব বেশি মজা হয়, এভাবেও ছোটখাটো বিষয়ে অনেক মজা হয়। কিন্তু এখানে যেহেতু নারীর অগ্রগতি ও বাধা, সো আপনার এই যে মানে সঙ্গীত জীবনে, হ্যাঁ যেমন যেটা বললেন যে থার্ড রানার আপ হয়েছেন, রাইট? হ্যাঁ, ওটা একটা আপনার মন ভেঙে দিয়েছে, কিন্তু মন ভেঙে দিয়ে পজিটিভ কিছু করেছে, তাই না? সো এরকম কি আর কোনো কিছু ফেস করেছেন? যেমন আপনাদের এই যে ইভেন্ট প্ল্যানিং এ, হ্যাঁ যখন এক্সিকিউট করতে যাচ্ছেন তখন তো নিশ্চয়ই অনেক কিছুতে বাধা আসছে, তাই না? সো এরকম কোনো গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। এই গল্পটা ওরাই বলুক, কারণ ওদেরকে বেশি ফেস করতে হয়েছে। কারণ প্রথমে ওরাই মানে ক্লায়েন্টের সাথে কথা বলে, আমি শুধুমাত্র থাকি যখন খুব বেশি মানে ব্যাকআপের প্রয়োজন, তখন আর কি। মানে আমরা কোনো কিছু সাজেশন হলে আপুর কাছ থেকে নেই যে আপু এখন ফাইনাল হয়েছে ব্যাপারটা, তুমি একটু দেখো। আচ্ছা, তো এরকম আমাকে একটু বলেন যে যখন ওই একটা তো শুনলাম যে নারী পারবে কিনা, হ্যাঁ ওই সময় কিভাবে ট্যাকল করেন? থাকে না একটা, তাদেরও একটা বিশ্বাসের ব্যাপার আছে। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল যে এটা আমরা কিভাবে, আর দেখা যায় যে অনেক মানে পেজে এমন হয় যে অনেক ছবি কালেক্ট করে করে তারপরে দেওয়া হয়, কিন্তু আমাদের পেজে হচ্ছে আমরা ফার্স্টের থেকেই বলা হয়েছিল যে আমরা যেটাই করব, যে কাজটা হবে সব নিজেদের ছবি থাকবে। প্রথমে যখন একদম অল্প কিছু কাজ ছিল, ক্লায়েন্ট বিশ্বাস করতে চাইতো না যে আমাদের কাজটা কেমন হবে। প্রথমে তো নিজের ফ্রেন্ডদের বেবি থেকে ওরা যখন দেখলো যে প্রোগ্রামগুলো এত সুন্দর, ওরা আবার ইন্সপায়ার করলো, ওরা শেয়ার করলো, ওখান থেকে একটা দুইটা করে প্রোগ্রাম পেতে পেতে এখন প্রত্যেক মাসে অনেকগুলো করে যখন প্রোগ্রাম আসতেছে, প্রত্যেকটাই অনেক সুন্দর হচ্ছে। তখন ক্লায়েন্টরা একা একাই মানে নিজে থেকেই আর কি আমাদেরকে নক দিয়ে দিয়ে নিজেরাই প্রোগ্রামের মানে আমাদেরকে বলে যে এই প্রোগ্রামে এরকম হবে থিমটা, আপনি এভাবে করে বলে দেন, আমরা সেভাবে তাদেরকে হেল্প করে বলে দিই। এখন আর এত আমাদের কনফিউশন তাদের আর কাজ করে না, দেখে আসে ছবি যে সুন্দর হবে কাজটা। চমৎকার। আপনাদের রেগুলার ক্লায়েন্ট আছে নাকি? জি জি, প্রত্যেক মাসে রেগুলার ক্লায়েন্ট কে এরকম করলো জানি না। হ্যাঁ মানে যারা একবার এসে, হ্যাঁ ওরা আবার করে কি যে হচ্ছে সবার তো আর ঘন ঘন প্রোগ্রাম আসে না, রেকমেন্ড করে দেয় আত্মীয়কে যে তুমি এদের থেকে নিতে পারো।
বাহ বাহ, চমৎকার চমৎকার। কেউ কোনো থিম দিয়ে দেয়? যেমন আজকাল তো বার্থডে পার্টিগুলো আমরা সব থিম বেসডই কাজ করছি। থিম বেসডই আমরা আবার হেল্প করি, আমরা তাই? আবার হেল্প করি যে উনি বলে দেয় যে আমাকে এই থিমটা আমি তো বুঝতে পারছি না যে কিভাবে করব, আপনারা একটু প্ল্যানটা দিয়ে দেন। তখন আমরা আবার সেটাকে ড্রয়িং করে সেই প্ল্যানটাকে 5টা প্ল্যান একসাথে করে তারপর একটা প্ল্যান তাদেরকে দেখাই, মিটিং হয় একটা তাদের সাথে আমাদের। মিটিং হওয়ার পরে তারা বলে যে হ্যাঁ আপু নাইস হচ্ছে, ব্যাপারটা এভাবে করি। বাহ চমৎকার। কখনো কি এই যে খুব ফেমাস ক্যারেক্টার যেগুলো, হ্যাঁ বাচ্চাদের বার্থডেতে তো যেমন মিনিয়ন আছে, হ্যাঁ আজকাল দেখি ওয়েডনেসডে নিয়েও কাজ করছে, তাই না? কোকো মেলন থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। এরকম কি কি করা হয়েছে একটু শুনতে চাই, মানে এই ধরনের কোন থিম ইউজ করা হয়েছে? টেডি বিয়ার থেকে শুরু হয়েছিল। হ্যাঁ টেডি বিয়ার, তারপরে হচ্ছে জাঙ্গল থিমটা খুবই ফেমাস। এটা এটা মানে কতগুলো যে করলাম আমি এখন আমার হিসাবও নাই এখন। কার থিম, ও তাই? বেবি বয়দের জন্য। থিম, তারপরে হচ্ছে এই যে টেডি বিয়ারের কথা বললাম, তারপরে হচ্ছে কোকো মেলনের থিম, তারপরে হচ্ছে বস বেবির থিম। বস বেবি, হ্যাঁ বস বেবি বস বেবি ফেমাস হওয়ার কথা। আমি আরেকটা মজার ব্যাপার হচ্ছে বাচ্চারা তো দেখা যায় যে বেশিরভাগ ফার্স্ট বার্থডে সেলিব্রেশন করা হয়, মা মানে প্যারেন্টসরা বেশি এক্সাইটেড থাকে। একটা বেলুন নিয়ে পর্যন্ত খুব ভালো লাগে তাদের সাথে এভাবে ডিল করতে, খুবই ভালো লাগে। একটা ছোট ছোট জিনিস তাদের এত কিউরিয়াস থাকে যে এইটা কিভাবে দিচ্ছেন আপু, ফোন আসতে থাকে। আমি বলি আপু আমি একটা প্রোগ্রামে আছি অলরেডি। আচ্ছা আপু এই প্রোগ্রাম শেষ হলে কি পরেরটা আমার? তারপর আবার এরকমও হয় যে আচ্ছা আপু আমার থিমের সাথে আমি কি এই শাড়িটা পরবো, এই পাঞ্জাবিটা আর কোনো কিছু প্রোগ্রাম থেকে পার্সোনাল হয়ে যাচ্ছে, যে আচ্ছা আমাকে এখন এখানে হেল্প করে। পার্সোনাল হয়ে আপুদের সাথে কথা হয়, আপু সামনে কিন্তু প্রোগ্রামটাতে ওই যে ওকে বলে রাখছে আপু আপনি চলে যাচ্ছেন, আমার অ্যানিভার্সারিটা কি হবে? বলে দিবেন যে আপনার অ্যানিভার্সারি আমি ওখান থেকে অনলাইনে বলে দেওয়া হয়েছে, আবার ওরা ফিক্সও করে ফেলছে। খুব ভালো, খুব ভালো রিলেশন। জুমে আমাদের বন্ধুরা জয়েন হয়ে গেছেন। কেমন আছেন আপনারা? আজকে কি আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? কালকে অনেকেই বললেন যে শুনতে পারেন নাই। সো সুরমা আপা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপু। আসলে কথা শোনা যায় না, এখনো শোনা যাচ্ছে না? এখন আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু ওনাদের কথা কিছুই শুনতে পাই নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক শুনতে পাবেন হয়তো। আজকের যে টপিকটা, হ্যাঁ এই যে নারীর উন্নয়নে হ্যাঁ বাধা কিসে কিসে আসে আর অগ্রগতি কেমন হচ্ছে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপু। আসলে বাধা কর্মক্ষেত্রে মেয়েদের বাধা পদে পদেই আছে। ফ্যামিলি থেকে একটা বাধা থাকে যে মেয়েরা পড়াশোনা করে দেখা গেছে যে বিয়ের পরে চাকরি করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। সাপোর্ট ফ্যামিলি থেকে যদি পরিবার থেকে সহযোগিতা পায় তাহলে সে মেয়েটা কাজ করতে পারে বা চাকরি করতে পারে। আর বাধা হয় তখনই যখন একটা বাচ্চা হয়, তখন বাচ্চাটাকে 6 মাস আমাদের এখানে মানে দেশে এখন নিয়ম যে ছুটি মাতৃকালীন সময়, কিন্তু এই 6 মাস পর বাচ্চাটা রেখে তার চাকরি করতে যাওয়া খুবই কঠিন হয়ে দাঁড়ায়। না পারে সে বাচ্চাটা নিজের কাছে রাখতে, না পারে সে বা ওরকম বাড়িতে কাউকে নির্ভরশীল কাউকে দিয়ে আসতে। দাদা দাদি বা নানা নানু থাকলে তখন নির্ভর করা যায়, আর যদি না থাকে তখন ওই মেয়েটা চাকরি করা খুব একটা কঠিন হয়ে দাঁড়ায়। তো অফিসগুলোতে যদি এরকম ব্যবস্থা থাকে যে এই বাচ্চাদের রাখার একটা ডে কেয়ার, হ্যাঁ সব অফিসে আসলে এটা করা উচিত। ধন্যবাদ আপু, ধন্যবাদ। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, এসে আবার সবার সাথে আড্ডা হবে। নিয়ে নিচ্ছি আরেকটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবার ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের বন্ধুরা অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছেন কখন তার মনের কথা বলবেন। আপনিও যদি আপনার মনের কথা বলতে চান এই টপিক নিয়ে, তাহলে তাড়াতাড়ি চলে আসুন, এখনো সময় আছে, কিছুটা হলেও আড্ডা দিতে পারবো। তো আমি আবারও চলে যাই সোনিয়া আপা। সোনিয়া আপা শুনতে পাচ্ছেন? আমাকে বলছো? হ্যাঁ আপনাকে বলছি। কিচ্ছু বলা যাচ্ছে না। আচ্ছা আপনি বলেন, আপনার এই যে কর্মজীবনে হ্যাঁ কতগুলা বাধা আসছে বলেন। আমি কিছু বুঝি নাই, আমি একটা কথা বলি। আজকে তোমারে দেখে আমার একটা গান মনে পড়ছে। গান?
গান হলো আমি বারবার প্রেমে পড়ে যাই, জীবনে পাইবা না পাই পর জীবনে চাই। আমার তো সুন্দর লাগে রে। ধন্যবাদ। এখনো আমাকে শুনতে পাচ্ছেন না? কিচ্ছু বলা যায় না, তুমি টেকনিক্যাল প্রবলেম। আচ্ছা ঠিক আছে, দেখি আর কেউ শুনতে পায় নাকি। রেবেকা আপা, রেবেকা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করব নাকি আমি? হ্যাঁ হ্যাঁ, আমি প্রশ্ন এটাই করতে চাই, আপনি তো আপনার কর্মজীবনে আছেন এখনো পর্যন্ত, অনেক বাধা বিপত্তি মানে পেছনে ফেলে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, তাই না? সো এই যে নেক্সট জেনারেশন যারা কর্মজীবনে ঢুকবে তাদের জন্য যদি কোনো সাজেশন থাকে আপনার এক্সপেরিয়েন্স থেকে একটু বলবেন। ধন্যবাদ নাদিয়া। আমি প্রথমে নিজেরটা দিয়েই বলি। কর্মক্ষেত্রে আমরা মেয়েরা আসলে বিভিন্ন দিক থেকে বাধার সম্মুখীন হই, এখনো হচ্ছি। হ্যাঁ, আমি 2010 থেকে এই পর্যন্ত যতগুলো ধাপ পেরিয়েছি আমার মনে হয় যে সমান স্তরে যাচ্ছে। খুব খুব যে উলট পালট বা কিছু হয়েছে তা না, ছেলে মেয়ে সবাই কাজ করি, কিন্তু পারিশ্রমিক হিসেবে দেখা যায় আমাদেরটা মানে কি বলবো এটাকে, মানে বৈষম্যতা রেখে কাজ করা হয় না। এটা আমাদের জন্য খুব একটা কষ্টদায়ক। আমি একটা সেক্টরে কাজ করছি, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে ফিউচারে যারা চাকরি করবে বা যারা করার ইচ্ছা আছে যাদের, তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই নিজেকে চিন্তা করতে হবে, নিজের স্কিলটাকে বেসিকটাকে ভালোভাবে তৈরি করে নিয়ে আসা। তাহলে দেখা যাবে কি এই বাংলাদেশের যা এখান থেকে আমরা যেন অন্য কোথাও মুভ করতে পারি। 3 জন আপু আসছেন, তাদেরকে অভিনন্দন দিচ্ছি, তাদের মধ্যে থেকে একজন চলে যাচ্ছেন এবং তারা যেইভাবে নিজেদের লাইফটাকে খুব সুন্দর করে সেটেল করেছে, এভাবে সুযোগ যেন আমাদের দেশেরও বাচ্চা সন্তানেরা পান। এবং আমাদের দেশে যা পরিস্থিতি, আমাকে একটু আজকে বলতে দাও না, আমি আজকে বলার প্রিপারেশন নিয়ে আসছি। কারণ হচ্ছে আমাদের দেশের যা পরিস্থিতি, তাতে আমার মনে হয় সন্তানদেরকে আমরা কতটুকু মানে সামনের দিকে যেতে পারবে সঠিকভাবে, কারণ তাদের সুশিক্ষা আমরা যতটুকু দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে কতটুকু আগাবে এখন এই যে পরিস্থিতি। হ্যাঁ, তবে চাকরির মন্দা অবস্থা এটা আমিও এখন জানি। আর সবচেয়ে বড় কথা, আজকে আমি আসল টপিকে আসি, নারীদের বৈষম্য। আমার নারীদের ক্ষেত্রে আমাদেরকে যে আন্ডার এস্টিমেট করে কর্মক্ষেত্রে অনেক মানে পুরুষ কলিগরা মনে করেন যে আমরা অনেক কিছু পেয়ে গেছি বা পাচ্ছি। এই জিনিসগুলোকে আগে সর্বপ্রথম দৃষ্টিতে আনতে হবে। পারিশ্রমিকটা তো অবশ্যই আমাদের দরকার, আমরাও পরিশ্রম করি, তারাও পরিশ্রম করে, কিন্তু কথা হলো আমাদের পারিশ্রমিকের ক্ষেত্রে তাদের কেন এত মানে আপত্তি, সেই আপত্তিটাকে আমাদের দূর করতে হবে। আর বাধা বিপত্তি পরিবারের চাকরি বাকরি মানে যারা থাকে শিক্ষিত মেয়ে, তাদেরকে কেন চাকরি করতে দেওয়া হবে না, কেন তাদেরকে ইয়ে করা হবে, এত বাধা কেন? আমাদের মেয়েরা এখনো অনেক পিছিয়ে আছে, অনেক পিছিয়ে আছে নাদিয়া। আমার কথা হলো কর্মক্ষেত্রে এবং পারিবারিক জায়গা থেকে আমার কথা সমস্ত পুরুষদের উদ্দেশ্যে আমি আজকে বলবো যে সবাই একটু যদি আপনারা মেয়েদের পাশে থাকেন, আমার তাহলে অনেকটুকু এগিয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপা, ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। হাসিনা আপা, শুনতে পাচ্ছেন আপনি? আসসালামু আলাইকুম আপু। জি শুনতে পাচ্ছি, বলো। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি আরেকটু বলে দিই, যারা আসলে শুনতে পাচ্ছেন না পরে রিপিটে দেখে নেবেন আমি কি বলছি। এটা যারা শুনতে পাচ্ছেন না তাদের হচ্ছে ওদিক থেকে আসলে নেটওয়ার্কের প্রবলেম, আমাদের এই সাইড থেকে সব ঠিক আছে। সো হাসিনা আপা, আপনার কাছ থেকেও একটু শুনতে চাই যে কি সাজেশন দিবেন আমাদের নারীদের জন্য, ছোট্ট করে একটু বলে ফেলেন নিজের এক্সপেরিয়েন্স থেকে। আপু আগে হচ্ছে আমার একটা প্রশ্ন আছে, যে গানের শিল্পী যে সাবরিনা সাবা আপা, এই আপা, হ্যাঁ আমি আসলে হ্যাঁ সেজন্য আমি একটু বলতে চাচ্ছি, আপুর একটা গান আছে পৃথিবী অনেক বড়, এই যে তারপরে হচ্ছে দক্ষিণা হাও গো, এই গানগুলো আমার অনেক প্রিয়, আমি খুব শুনি। বিশেষ করে পৃথিবী অনেক বড় এই গানটা আমি অনেক শুনি, অনেক পছন্দের একটা গান। তো যাই হোক, তিনজনকে অনেক অভিনন্দন। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমরা সবাই বলি অনেক এগিয়ে গেছে, অনেক এগিয়ে গেছে। তো অলরেডি হচ্ছে কোন আপাটা যেন বলে গেল ডে কেয়ারের কথা, খুশান্ত রুমা আপা, এটা একদম মাস্ট বি জরুরি প্রত্যেকটা সেক্টরের, প্রতিটা অফিস আদালতে মেয়েদের জন্য। ওরা না ওই যে বাচ্চাটা বাসায় রেখে আসছে, এই যে বাধাটা যে কার কাছে রেখে আসছে, সবচেয়ে নিশ্চিন্তের জায়গা হচ্ছে হয় দাদির বাড়ির কেউ, না হয় নানির বাড়ির কেউ, তাছাড়া কারো কাছে রেখেই কিন্তু
সে স্বস্তি ফিল করে না। আসলে এই যে সবচেয়ে বড় একটা বাধা বাচ্চা হওয়ার পরে, এটার যদি সুন্দর একটা ব্যবস্থা থাকে, মেয়েরা না অনেক স্বাচ্ছন্দ্যে অনেক দূর এগিয়ে যেতে পারবে, আরো চাকরি ক্ষেত্রগুলোতে বিশেষ করে। তো এটার জন্য আসলে ওইভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং হচ্ছে মেয়েদের ওইভাবে এগিয়ে যাওয়া উচিত, যে কোথায় কিভাবে কাজ করতে হবে, ওই ব্যবস্থাগুলো আছে কিনা, বা ওইভাবে ইন্সপায়ার করা প্রতিটা জায়গা থেকে, এটা অনেক জরুরি একটা বিষয় চাকরির ক্ষেত্রে আমি বলবো। ধন্যবাদ আপা, ধন্যবাদ। হোসনেয়ারা আপা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মনে হয় শুনতে পাচ্ছে না, আনমিউট হয়নি আপা, আনমিউট হয়নি। আচ্ছা, আমি চলে যাই মমি আপার কাছে। মমি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আনমিউট হয়েছে। হ্যাঁ, হোসনেয়ারা আপা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপু। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি মনে হয় নারীরা কি বাধা বিপত্তি পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে পারছে? একটু ছোট্ট করে বলেন। আপনাকে কি সুন্দর লাগতেছে ওইটা আগে বলি। নীল শাড়ির পুরা আবহাওয়াটা আমাদের এখানে একদম পুরা এটা জুন লেজিসলামের মধ্যে শুধু আপনার এটাই চোখে পড়তেছে আমার। আচ্ছা, এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ বলছি। আবার তখন বলবে আমাকে নজর দিয়ে দিছে। হ্যাঁ, আপনি আমার সাথে মিলিয়ে নীল শাল পরেছেন। একটা শাড়ি পরছেন আপনি। আপনি আমার সাথে মিলিয়ে নীল শাল পরেছেন, ভালো লাগছে। আচ্ছা বলেন, শুনি একটু। কি বলছিস আপা? আমি জিজ্ঞেস করেছি যে আপনার কি মনে হয় নারীরা এগিয়ে যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আপু, অবশ্যই কিছুটা তো এগিয়ে যাচ্ছে, আগের চেয়ে তো অনেকটা এগিয়ে যাচ্ছে। আগে তো এত মেয়েরা এত চাকরি করতো না। মাঝখানে তো আমাদেরই তো ফ্যামিলির মধ্যে আমার নিজের আপন ভাসুরের ছেলের বউ, তার এত বয়সও হয় নাই, কিন্তু সে সবকিছুতে ফার্স্ট ক্লাস হওয়া সত্ত্বেও তার মেয়ে দুইটার জন্য সে চাকরি করতেছে না। বিশ্বাস করবেন আপু, আমাদের মানে খুবই মানে সে ক্যান্টনমেন্ট থেকে ফার্স্ট ক্লাস, আপনার ইয়েতে ইস্পাহানিতে ফার্স্ট ক্লাস, কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস, ইউনিভার্সিটি সবকিছুতে, কিন্তু সে ওই মেয়ে দুইটা আপনার ঠিকভাবে গড়ে উঠবে না। আমার হাজবেন্ড বলতেছেন কোটি টাকা আমার কাজে আসবে না, কিন্তু আমার মেয়ে দুইটাকে মানুষ করতে হবে। তোমার মেধাটা ওদের ভিতরে দাও, তোমার মেধাটা ওদেরকে দাও। এই যে আপনার এইভাবে কিন্তু অনেকেই আগে পারতেছে, কিন্তু ইদানিং আমি দেখতেছি যে অনেক মেয়েরাই কিন্তু আগে যাচ্ছে। ওই যেমন পারিবারিক সাপোর্টটা তো আপু লাগবে। আর সত্যি কথা বলতে কি, আমি ধন্যবাদ আপা, কষ্ট করে চাকরি করতে আসে, ওদেরকে যে একটু মূল্যায়ন করতেই হবে। একদম ধন্যবাদ আপা, অনেক সুন্দর বলেছেন। আমরা বিরতির পরে এসে আবারও আড্ডা দিব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবের আড্ডায়। যদিও মন খারাপ করে বলতে হয়, এখন আমরা অলমোস্ট শেষ পার্টে আছি। আমি জুমে যাব, কিন্তু তার আগে আপনাদের কাছ থেকে সকল নারীদের জন্য একটু একটু করে নিজের এক্সপিরিয়েন্স থেকে একটু একটু করে সাজেশন শুনতে চাই। আগে আপু। আচ্ছা, আমার হচ্ছে একটা আপু বলছিল যে বৈষম্য থাকে অনেক সময়। তো আমার মানে ওয়ার্কিং প্লেসে বা যারা যে ইন্ডাস্ট্রিতে কাজ করছে বা বিজনেস করছে, এই ব্যাপারটাতে অনেক সময় দেখা যাচ্ছে মেল এন্ড ফিমেলে রেমুনারেশনের ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক বৈষম্য হয়। তো আমার কাছে মনে হয় যে এখানে যদি একটা তাদের মান অনুযায়ী অথবা তাদের এই সম্মানটা যদি স্কেলটা যদি সেম থাকে, যে ফিমেল হোক বা মেল হোক, সুপারস্টার যেই হোক না কেন, দুজনেই যদি সুপারস্টার থাকে, ফিমেল বলে শুধুমাত্র তারটা কম হবে, মেল বলে শুধুমাত্র তারটা বেশি হবে, সেটা সিঙ্গার হোক বা অ্যাক্ট্রেস হোক, হোয়াট এভার। আবার অনেক সময় দেখা গেছে আমাদের লাভ ফেস্টিভ্যাল তো এরকম অনেক সময় হয়েছে যে আমরা ফিমেল বলে হয়তো কিভাবে মানে কোনো একটা জিনিস একটু ঠকানো বা ঠকানোর একটা ব্যাপার হালকা, ওটা অনেক ক্ষেত্রে অনেক সময় ফেস করতে হয়। যেহেতু আমরা নতুন স্টার্ট করেছি, তখন আমাদের এটা না ধরলেও আমরা কিন্তু মনে মনে ঠিক করে নিয়েছি, আচ্ছা ফিমেল বলে এরকম করছে, তো মেল হলে হয়তো বা পারতো না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের মেল যারা আছেন তাদের উচিত যে এই ব্যাপারটা আসলে তারা যদি ইজিভাবে নেয় এবং মানে সমান চোখে দেখে, তাহলে হয়তো বা একদম চেঞ্জ হতে পারে। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি তো যেহেতু আমার একটা বেবি আছে, তো আমার কথা হচ্ছে যে আপুদেরকে বলবো যে বেবি হওয়া মাত্রই যে ভয় পেয়ে যাব যে এখন আমি কিভাবে আগাবো, এটা না ভেবে তাকে সাথে নিয়ে এবং ফ্যামিলিকে শেয়ার, যে সবচেয়ে বেশি হেল্প করতে পারবে। আমরা জানি মা অথবা এখন শাশুড়িরও অনেক বেশি ফ্রেন্ডলি হয়ে গেছে, খুবই ভালো। আমার আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি খুবই ভালো।
তো দেখা যায় যে মা এরকম শাশুড়ি যারা হেল্প করতে পারবে তাদেরকে সাথে নিয়ে, আমার শাশুড়ি আমাকে বলে যে তুমি আগায় যাও, আসি তো, আমার যারা বলে আগায় যাও, আপু মানে সব মেয়েরাই আমাকে এত সাপোর্ট করছে, আম্মু থেকে শুরু করে, এইভাবে করে আগানো যায় আর কি। তাই যখন বেবি হয়ে যাবে একটা ভয় পেয়ে যে বলবে যে না আর পারতেছি না, আর হবে না, এটা যেন চিন্তা না করে আগানোর চিন্তা করে যে বেবি তো থাকবেই, বেবির দায়িত্বটা মাদের থাকবেই, কিন্তু বেবির পাশাপাশি তোমাকেও কিছু করতে হবে যাতে বেবিটাকেও তুমি সামনে দেখতে পারো ঠিকভাবে, যাতে বেবিটার লাইফ তুমি ঠিক করে সেটেল করে দিতে পারো। চমৎকার আপু। আমি বলবো যে হচ্ছে বাধার ব্যাপারটা, যেটা যেমন আমরা কোনো ইভেন্ট হোক বা যে কোনো জিনিস, একটা কেক বানাতে গেলেও কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয়, হুট করে নষ্ট হয়ে গেল জিনিসটা, অনেকে হয় কি ঘাবড়ে যে ওখানে গিভ আপ করে দেয় যে না আমাকে দ্বারা আর হবে না, এটা শেষ, এখানে আজকেই কমপ্লিট করে। কিন্তু এটা না করে একটু ভরসা রেখে নিজের উপরে, বা যদি হেল্প পান কারোর থেকে, যেমন ওরা দুজন আমাকে অনেক বেশি কনফিডেন্স দেয় যে হবে, তোরটাই বেস্ট হবে, করতে থাক। তো এভাবে যদি নিজেকে একটু আগানো যায়, তো ওই বাধাটার টেনশন না করে যে হ্যাঁ আমি পারবো, এই আস্থাটা রেখে আগালেই সবকিছু সহজ। খুব সুন্দর বলেছেন। আবারও আমি একটু চলে যাই, যেহেতু আমাদের সময় খুবই কম, আমরা দু একজনের সাথেই কথা বলতে পারবো। মমি আপা। হ্যাঁ মমি আপা, খুব ছোট্ট করে বলে ফেলেন। হ্যাঁ শোনা যাচ্ছে কি আপা? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। সময় খুব কম, আপনি শুধু একটাই সাজেশন দেন যে কিভাবে এগিয়ে যাবে নারী। ধন্যবাদ আপু, আজকের বিষয়টা অনেক সুন্দর, আর স্টুডিওর আপুদেরকে অনেক অনেক অভিনন্দন। আমার মতে আপু, নারীদের প্রত্যেকটা ক্ষেত্রেই বাধা, সেটা চাকরি ক্ষেত্রে হোক, বিজনেস করতে হোক, সাংসারিক ক্ষেত্রে, সব কিছুতেই বাধা। আমাদের প্রত্যেকটা নারীর উচিত সমস্ত বাধা বিঘ্নকে দূরে ঠেলে নিজের কর্ম উদ্যোগে বা নিজের কাজের মাধ্যমে নিজেকে এগিয়ে নিয়ে যাও। কারণ আমার মনে হয় সহযোগিতার বা হাত অনেকটা কম, যদি হাজবেন্ড যদি সহযোগী হয় বা পরিবারের অন্য কোনো সদস্য যদি, তাহলে নিজেকে একটু এগিয়ে নেওয়া যায়। কিন্তু জিনিসটা আমাদের নিজেদেরই করতে হবে, সমস্ত বাধা বিঘ্নকে দূরে ঠেলে এগিয়ে যেতে হবে, এটাই আমার কথা আপু। নেলি আপা শুনতে পাচ্ছেন? আচ্ছা নেলি আপা শুনতে পাচ্ছেন না। রীতা আপা শুনতে পাচ্ছেন? রীতা আপাও শুনতে পাচ্ছে না। ওবাইদা আপা আপনি কি শুনতে পাচ্ছেন? আপা শুনতে পেয়েছে এখন? আচ্ছা রীতা আপা শুনতে পেরেছেন। হ্যাঁ ছোট্ট করে বলবেন, আমি মমি আপাকেও বলেছি ছোট্ট করে বলতে, জাস্ট 2 লাইনে বলেন, একটা সাজেশন দেন নারীদের জন্য। হ্যাঁ অগ্রগতি বলতে আমি মনে করি যখন আমি বাচ্চা হয় তখন আমি চাকরি ছেড়ে দেই, তখন বাচ্চা স্কুলে দেই, তখন ওই স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি বিভিন্ন হস্তশিল্প প্রশিক্ষণ নিই। প্রশিক্ষণ নেওয়ার পর এখন আমি আমার বিজনেস শুরু করি। ধন্যবাদ। এইভাবেও আসলে করা যায়, তাই না ওবাইদা আপা? আসসালামু আলাইকুম আপু। সংক্ষেপে যেহেতু বলতে হবে, আমি সংক্ষেপে বলতেছি, আমার কথাই বলবো যে আমি যে চাকরি করি এতদিন থেকে আমার কোনো সমস্যা হয়নি, আমার পরিবার থেকে সাপোর্ট দিয়েছে। যদি পরিবারের কেউ গেস্ট এসছে, ওরাও মেনে নিয়েছে যে আমার যেভাবে খাওয়া দাওয়া আমি ম্যানেজ করে যাব সেভাবেই খেতে হবে। তার মানে অতিরিক্ত আপ্যায়ন কখনোই আশা করেনি বাসার থেকে, আমি কখনোই মানে বাধা পাইনি। আমি ফ্যামিলি সাপোর্টটা আসলে অনেক বড় হেল্প করে। ধন্যবাদ আপা। আর কারোর সাথে কথা বলতে পারছি না, সবাইকে দেখে খুবই ভালো লাগলো। অ্যাটলিস্ট আপনারা নিজেদের মধ্যে আড্ডা দিতে পেরেছেন, এটাই অনেক ভালো। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিদায় নিয়ে এসে কিন্তু গান শুনতে শুনতে বাড়ি যাব, ঠিক আছে? অবশ্যই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন। আচ্ছা, এখানে অলরেডি একটা আপু বলছিল যে আমার একটা কভার সং করেছিলাম শোনা গো দক্ষিণ হাওয়া, এই গানটা সবার অনেক পছন্দের ছিল, এইটাই গাইছি। মনেতে লুকানো ছিল সুপ্ত যে পিয়াসা, জাগিল মধুর গনেতে বাড়ালো তিয়াসা, ও তালাক করেছে মোরে, ও তালাক করেছে মোরে, আমারই ভালোবাসা অনুরাগে প্রেম সলিলে ডুব দিয়েছি আমি, শোনো গো মধুর হাওয়া বলেছি আমি,
লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। দহন বেলাতে আমি প্রেমের তাপসী, বরসাতে প্রেম ধারা, শরতের শোষী। রচি গো